বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় ইসলামী ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রে প্রথম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। প্রথম পত্রে এর আগে আমরা প্রাক ইসলামী আরবের বিভিন্ন অবস্থা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা প্রাক ইসলামী আরবের আরো কিছু প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় বোর্ডে দেখতে পাচ্ছ, ভূপ্রকৃতি অনুসারে আরবের যারা অধিবাসী, আরবের এই অধিবাসীদেরকে দুই ভাগে ভাগ করা যায়। তাদেরকে যে দুটি ভাগে ভাগ করা যায়, তার মধ্যে প্রথম ভাগ হচ্ছে শহরবাসী আরব, আর দ্বিতীয় ভাগ হচ্ছে মরুবাসী বেদুইন। যারা শহরে বসবাস করতেন তারা ছিলেন আরবের স্থায়ী বাসিন্দা, আর এই স্থায়ী বাসিন্দা হচ্ছে আরবের মূল অধিবাসী। আর আরবের এই মূল অধিবাসীদের জীবিকা নির্বাহের তাদের প্রধান মাধ্যম ছিল কৃষিকাজ করা এবং বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য করা। তৎকালীন আরব দেশের লোকেরা ভারত, মিশর, সিরিয়া সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে তারা ব্যবসা বাণিজ্য করতেন এবং তাদের এই ব্যবসা বাণিজ্যের কথা আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের মধ্যেও বর্ণনা করেছেন। এবং আরবের যে সকল সামান্য সংখ্যক যে সকল উর্বর ভূমি ছিল সেগুলোতে তারা কৃষিকাজ করতেন। এভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ হতো। আর অপরদিকে মরুবাসী বেদুইন যারা, তারা আরবের অস্থায়ী অধিবাসী। এই বেদুইনরা ছিল মূলত যাযাবর। তাদের স্থায়ী বসবাসের নির্দিষ্ট কোনো তাদের জায়গা ছিল না। তারা এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের পেশার কারণে তারা বিভিন্ন জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হতেন। তাদের জীবিকা নির্বাহের মূল মাধ্যমটি ছিল পশুপালন করা এবং তারা সাধারণত ভেড়া, বকরি, ছাগল এই জাতীয় পশুগুলো পালন করতেন। এবং এই জাতীয় পশুগুলোকে পালন করার জন্য যেখানে এগুলোর খাদ্য পাওয়া যেত সেখানে তারা থাকতেন। আবার এদের খাদ্য শেষ হয়ে গেলে নতুন ভাবে আবার যেখানে তাদের খাদ্য পাওয়া যেত সেরকম জায়গায় গিয়ে তারা বসতি করতেন। এজন্য তারা স্থায়ী কোনো বসবাসের জায়গা বা বসতি করতে পারেননি। আর এদেরকে বলা হয় বেদুইন বা যাযাবর। তো এদের মধ্যে যারা মূলত আসলে তারা সবসময় একটা অভাব অনটনের মাধ্যমে তারা জীবন জীবিকা নির্বাহ করতেন। এর জন্য মাঝে মাঝে খাদ্য বা অর্থের অভাবে তারা যে সকল বাণিজ্যিক কাফেলাগুলা এক জায়গা থেকে এক দেশ থেকে অন্য জায়গায় তাদের ব্যবসায়িক উদ্দেশ্যে যেতেন, তারা অনেক সময় এইগুলোর উপরে তারা আক্রমণ পরিচালনা করতেন এবং আক্রমণ করে তারা এদের থেকে যে সকল জিনিসপত্র পাওয়া যেত অর্থ সহকারে সেগুলো লুণ্ঠন করতেন, লুটতরাজ করতেন। এজন্য তাদের দুই পেশা নির্বাহের মাধ্যম ছিল মূলত দুইটি। তাদের যদিও প্রধান তাদের যে পেশা সেটা ছিল পশুপালন, আর দ্বিতীয় তারা লুটতরাজ করতেন। যদিও সেটা তখন তারা এটাকে অনেকটা অপরাধ মনে করতেন না, এটাকে তারা তাদের স্বাভাবিক কার্যক্রম মনে করতেন তৎকালীন অবস্থা অনুযায়ী। এই মরুবাসী যারা বেদুইন, তাদের বেদুইনদের যে জীবন প্রণালী, তাদের আসলে যেটা একটু আগে বললাম, তাদের নির্দিষ্ট কোনো বসবাসের জায়গা না থাকার কারণে তারা মরুভূমির এক জায়গা থেকে আরেক জায়গায় তারা স্থানান্তরিত হতেন। তাদের প্রধান বাসস্থানে হচ্ছে মরুভূমি এবং তাদের প্রধান গৃহ, তারা বর্তমানে আমরা যেরকম বিভিন্ন ঘর বাড়ি তৈরি করে তা আমরা থাকি, তারা ওরকম থাকতে না, তারা তাঁবুতে বসবাস করতেন এবং সেই তাঁবুগুলো তৈরি হতো মূলত উটের চামড়া দিয়ে। এবং তাদের প্রধান খাদ্য বা প্রধান আহার্য ছিল উটের মাংস। তাদের প্রধান পানীয় ছিল উট এবং ছাগলের দুগ্ধ। এবং তাদের জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম ছিল পশুপালন করা এবং লুটতরাজ করা। এবং এই বেদুইনরা তারা যে এক জায়গায় তারা যে বসবাস করতেন, এই তাদের বসবাসে নিজেদের সুবিধার্থে একে অপরের সহযোগিতার জন্য তারা বেদুইন সমাজের যে মূল ভিত্তি গোত্র প্রথা, সেই গোত্র প্রথার আলোকে তারা সেখানে বসবাস করতেন। কারণ একজন মানুষ মরুভূমিতে একা বসবাস করা তার পক্ষে অসম্ভব। সেই জন্য তার অপরের সহযোগিতা সবসময় তার প্রয়োজন হতো, সে অপরের উপর নির্ভরশীল ছিল। এই জন্য একে অপরের উপর নির্ভরশীল থাকার কারণে তারা গোত্র ভিত্তিক ভাবে তারা বসবাস করতেন। এবং এই গোত্র ভিত্তিক ভাবে বসবাস করতে গিয়ে তারা গোত্রের প্রতি সীমাহীন আনুগত্য, গোত্রের লোকদেরকে তারা সীমাহীন তাদের সাহায্য সহযোগিতা করতেন এবং তাদের প্রতি তাদের মমত্ববোধ, ভালোবাসা, এটা একটি অন্য ধরনের একটা দৃষ্টান্ত ছিল। আর এই গোত্রের প্রতি তাদের যে অতিরিক্ত মমত্ববোধ, আন্তরিকতা এবং আনুগত্য, সেটাকে আসাবিয়া বলা হয়েছে।
তো আমরা বেদুইনদের যে চারিত্রিক বৈশিষ্ট্য, তারা যেরকম লুটতরাজ করতেন, হত্যা, অপহরণ এবং সবসময় তারা একে অপরের সাথে বা একটা গোত্র অপর গোত্রের সাথে খুব ছোটখাটো বিষয় নিয়ে, একদম খুব সামান্য তুচ্ছ-তাচ্ছিল্য বিষয় নিয়ে তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ লেগে যেত। এবং একবার যদি এই যুদ্ধ বিগ্রহগুলো শুরু হয়ে যেত, সেই যুদ্ধ বিগ্রহগুলা তারা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই যুদ্ধগুলো চলতে থাকতো। তাদের মধ্যকার এক এক যুদ্ধ প্রায় 30 বছর 40 বছর এরকম পর্যন্ত সেগুলো সংগঠিত হয়েছিল। আমরা দুইটা গোত্রের কথা বলতে পারি, বনু বকর এবং বনু তাগলিব। এই দুইটা গোত্রের মধ্যে একবার ওটের পানি খাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে যুদ্ধ বেঁধে যায় এবং সেই যুদ্ধ প্রায় 40 বছর পর্যন্ত চলতে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই বেদুইনদের যে চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে লুটতরাজ এবং হত্যা, অপহরণ, যুদ্ধ বিগ্রহ ইত্যাদির মধ্যে তারা বেশিরভাগ তাদের জীবন তাদের ব্যয় করতেন। এবং এই গোত্রের প্রতি তাদের যে সীমাহীন আনুগত্য, মমত্ববোধ এবং আনুগত্যের যে চরম পরাকাষ্ঠা, এটাকে কিন্তু আসাবিয়া বলা হয়। এবং আরব বেদুইনদের মধ্যে এই আসাবিয়ার যে গুণাবলী, যে বৈশিষ্ট্য, সেটা অত্যন্ত প্রবলভাবে তাদের মধ্যে বজায় ছিল। আরব অধিবাসীদের জীবন জীবিকায় ভূপ্রাকৃতিক প্রভাব যদি আমরা আলোচনা করতে যাই, এখানে আমরা প্রথমে আমরা নিজেদের জীবন দৃশ্যটা একটু অনুভব করতে হবে। আমরা যদি এখানে বান্দরবানের কথা বলি, তাহলে বান্দরবানের লোকজনের উপর এখানকার ভূপ্রাকৃতিক পরিবেশ কেমন ধরনের প্রভাব ফেলেছে। আমরা যদি যেমন বান্দরবানে বা আমাদের পার্বত্য চট্টগ্রামের অধিবাসীরা, তারা তাদের এখানকার ভূপ্রকৃতি অনুসারে তারা এখানে জুম চাষ করেন। জুম চাষ পার্বত্য চট্টগ্রামের একটি অন্যতম বৈশিষ্ট্য। এবং তারা এই জুম চাষ যেহেতু করেন, সেটা করতে গিয়ে তাদেরকে প্রচন্ড পরিশ্রম করতে হয়, তাদেরকে অনেক শারীরিক কসরত করতে হয়। এই জন্য তাদের যে শারীরিক যে কাঠামো, সেই শারীরিক কাঠামোটা অনেক শক্তিশালী। এবং তাদের মধ্যে এখানে যেহেতু বিভিন্ন সম্প্রদায়ের লোকজন তারা বসবাস করে, তাদের মধ্যে যে একটা সম্প্রীতির বন্ধন আছে, এই সম্প্রীতির বন্ধনটা হচ্ছে মূলত এদের ভূপ্রকৃতির পরিবেশের কারণে। এখানে বসবাস করতে হলে একটা গোত্র আর একটা সম্প্রদায় একটা সম্প্রদায়ের উপর নির্ভরশীল, একে অপরের ভালো মন্দ সুখে দুঃখে অংশগ্রহণ করতে হবে। ঠিক একইভাবে আমরা যেরকম পার্বত্য চট্টগ্রামে যে বৈশিষ্ট্যগুলো বললাম, ঠিক একইভাবে আরবদের মধ্যেও তাদের জীবন জীবিকার ক্ষেত্রে এরকম নানা ধরনের ভূপ্রাকৃতিক প্রভাব রয়েছে। একদিকে তাদের ভূপ্রকৃতি, তাদের সেখানে প্রচন্ড উষ্ণ শুষ্ক আবহাওয়ার কারণে তাদের চরিত্রের মধ্যে, তাদের আচার আচরণের মধ্যে অত্যন্ত রুক্ষ। এবং তারা যেহেতু এখানে মরুভূমিতে, তাদেরকে নানা ধরনের প্রতিবন্ধকতা, নানা ধরনের তাদের কাঠিন্য ইত্যাদিকে উতরে গিয়ে তাদের জীবন পরিচালনা করতে হতো। এই জন্য তারা একটি দুঃসাহসী জাতি হিসেবে গড়ে উঠেছে। এবং নিজেদের অধিকার রক্ষা করতে গিয়ে তার নিজেদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য ধরে রাখতে গিয়ে তারা অন্য অনেকের সাথে যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতে হতো। এই জন্য তারা একটি সৈনিক জাতিতে পরিণত হয়েছে। একইভাবে তাদের এই চারিত্রিক, তাদের ভূপ্রকৃতিগত আবহাওয়ার কারণে তাদের মধ্যে কঠোরতা, বর্বরতা এবং নৃশংসতা যেরকম ছিল, ঠিক একইভাবে তারা যেহেতু এই মরুভূমিতে তাদেরকে অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে তাদেরকে সেখানে বসবাস করতে হতো। এই জন্য তাদের মধ্যে যে সুকুমার গুণাবলীগুলা, ভালো গুণাবলীগুলা, সেই গুণাবলীগুলো গড়ে উঠেছে। তার মধ্যে হলো যে তাদের মধ্যে ধৈর্যশীলতা, তারা অত্যন্ত একটি ধৈর্যশীল জাতি হিসেবে গড়ে উঠেছে এবং প্রচন্ড কষ্ট সহিষ্ণু এবং পরিশ্রমী জাতি হিসেবে গড়ে উঠেছে। তাহলে তাদের জীবন জীবিকার ক্ষেত্রে ভূপ্রকৃতির যেরকম ভালো প্রভাব আছে, ঠিক একইভাবে তাদের মধ্যে নেগেটিভ বা খারাপ প্রভাবও রয়েছে। এবং তারা তাদের যে পেশা, একটু আমরা আগে বললাম, এই বেদুইন যারা ছিলেন, যারা যাযাবর ছিলেন, আরবের অস্থায়ী বসবাসকারী ছিলেন, তাদের জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম ছিল পশুপালন করা। এবং তারা অনেক সময় অভাবের কারণে তারা লুটতরাজ, দস্যুবৃত্তি ইত্যাদিও করতেন। এজন্য ঐতিহাসিক ফিকহি তাদেরকে স্থলদস্যু হিসেবে অভিহিত করেছেন তার হিস্ট্রি অফ দ্য আরবস গ্রন্থে। এবং এই যে একটা সংকটকালীন এবং সবসময় একটা পরিশ্রমের মধ্যে অন্যদের সাথে যুদ্ধ বিগ্রহ করে তাদের নিজেদের অধিকারকে তারা টিকিয়ে রাখতে হতো। এই জন্য ওই সমাজে, ওই অবস্থায় তাদের মধ্যে নারী এবং পুরুষের মধ্যে পুরুষদের প্রয়োজন ছিল বেশি, এবং যে গোত্রের পুরুষ সদস্য বেশি, ওই গোত্রের শক্তি সামর্থ্য ছিল বেশি। এই জন্য প্রাচীন আরবে, প্রাক ইসলামী আরবে সেখানে নারীদেরকে খুব একটা তাদেরকে গুরুত্ব দেওয়া হতো না, তাদেরকে অবহেলা করা হতো। এবং অনেক ক্ষেত্রে তারা বঞ্চনার শিকার, অত্যাচার এবং নির্যাতনের শিকার হতেন। কারণ তারা যদি যুদ্ধক্ষেত্রে পরাজিত হয়, তাহলে তারা অপর গোত্র দ্বারা
তারা নিগৃহীত হবেন, নিষ্পেষিত হবেন এবং তাদেরকে দাস দাসের মতো ব্যবহার করা হবে। এই জন্য তৎকালীন সময়ে তৎকালীন সমাজের দাবি অনুযায়ী নারীদেরকে তারা অবহেলা করতেন এবং অনেক সময় এই জন্য তারা নারীদেরকে শুধুমাত্র ভোগ্যপণ্য মনে করতেন এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কন্যা শিশু জন্মগ্রহণ করলে তারা সেটাকে প্রচন্ড অবহেলা করতেন এবং অনেক ক্ষেত্রে জীবন্ত কবরস্থ করারও সেখানে নজির বা দৃষ্টান্ত রয়েছে। এটা হচ্ছে তৎকালীন সময়ের যে চাহিদা অনুযায়ী, তৎকালীন সমাজে যে পুরুষের যে শক্তি সামর্থ্য এবং যুদ্ধ করার জন্য তাদের প্রয়োজনীয়তার কারণে, এবং আরেকটা কারণ হচ্ছে যে তাদের মধ্যে অভাব। তারা মনে করতেন, তারা চিন্তা করতেন একজন নারী বা একটা মেয়েকে যদি আমি বড় করি, তাকে যদি আমি লালন পালন করি, তাহলে সে পরবর্তী সময়ে আমাকে টাকা পয়সা উপার্জন করে দিতে পারবে না। সেক্ষেত্রে যদি একটা ছেলেকে আমি লালন পালন করি, তাহলে সে পরবর্তী সময়টা আমার রিটার্ন দিতে পারবে। এই জন্য অভাবের তাড়না এবং সম্মান হারানোর ভয়ে তারা নারীদেরকে অবহেলা করতেন এবং নারীদেরকে তারা শুধুমাত্র ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করতেন। এবং তারা তাদের মধ্যে আরেকটা খুব ভালো গুণাবলী গড়ে উঠেছে যে তাদের মধ্যে অতিথি পরায়ণতা। এই যে বিশাল, আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আরবের আয়তন হচ্ছে প্রায় 10,27,000 বর্গ মাইল। এই 10,27,000 বর্গ মাইলে তাদের জনসংখ্যা ছিল মাত্র 1,20,00,000। তাহলে 1,20,00,000 জনসংখ্যা হচ্ছে অনেক কম। আরবরা মরুভূমিতে দেখা যাচ্ছে যে এখানে একটা যদি গোত্র বা পরিবার বসবাস করে, দীর্ঘ একটা এলাকা বাদ দিয়ে সেখানে আরেকটা পরিবার বা গোত্র বসবাস করে, মাঝখানে বিশাল একটা ফাঁকা জায়গা। এই জন্য তাদের মধ্যে দৈত্য দানব ভূত প্রেত ইত্যাদির প্রতি একটা বিশ্বাস গড়ে উঠেছে। আর এই বিশ্বাসের কারণে তাদের মধ্যে অতিথি পরায়ণতার যে গুণাবলী, সেই গুণাবলীও গড়ে উঠেছে। কারণ তারা মনে করতেন একজন মানুষকে যদি তারা যদি আশ্রয় না দেন, তাকে যদি তারা অতিথি হিসেবে গ্রহণ না করেন, তাহলে হয়তো এই মরুভূমিতে ভূত প্রেত বা দৈত্য দানব তাকে হত্যা করতে পারে অথবা তার ক্ষতি করতে পারে। এই জন্য সেই ধারণা থেকে তাদের মধ্যে অতিথি পরায়ণতার এই গুণাবলী গড়ে উঠেছে। এবং তারা চরম শত্রুকে, যাকে তারা হত্যা করার জন্য খুঁজতেছে, এরকম শত্রু যদি কোনো কারণে তাদের বাড়িতে যদি আশ্রয় গ্রহণ করত, যতক্ষণ পর্যন্ত তাদের আশ্রিত অবস্থায় আছে ততক্ষণ পর্যন্ত তারা এই চরম শত্রুকেও তারা কোনো ক্ষতি করতো না এবং তার অতিথি হিসেবে তার যা যা সমাদর পাওয়া দরকার, আতিথ্য পাওয়া দরকার, সেটা তাদেরকে করতে তারা বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করতো না। তো ঠিক একইভাবেই তাদের এই জীবন জীবিকার ক্ষেত্রে তাদের এই ভূপ্রকৃতিক প্রভাব যেভাবে তাদের মধ্যে ভালো গুণাবলীর বিকাশ ঘটিয়েছে, ঠিক একইভাবে তাদের মধ্যে কঠোরতা, বর্বরতা, নৃশংসতার মতো যে খারাপ গুণাবলীগুলো, সেই গুণাবলীগুলো গড়ে উঠেছে। এবং তাদের মধ্যে যে আসাবিয়া বা গোত্রপ্রীতি বা গোত্রের প্রতি যে সীমাহীন যে আনুগত্য, সীমাহীন আনুগত্যের কারণে গোত্রের মান সম্মান মর্যাদা ইত্যাদি বজায় রাখতে গিয়ে তাদের জীবন বিলিয়ে দিতে তারা বিন্দুমাত্র চিন্তা করতেন না। এই জন্য তারা গোত্রের সম্মান রক্ষার্থে জীবন দেওয়ার ক্ষেত্রে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করতেন না। এই জন্য একটি কথা সেখানে প্রচলিত আছে, শির দিব নাহি দিব আমামা, অর্থাৎ আমি আমার গোত্রের প্রয়োজনে আমি আমার মাথা দিয়ে দিব, তারপর আমি আমার সম্মান, আমামা শব্দের অর্থ যে পাগড়ি বা শিরস্ত্রাণ, যেটা শির বা মাথাকে আঘাত থেকে রক্ষা করার জন্য পরা হয়, সেই পোশাককে বা বস্ত্রকে বলা হয় আমামা। তারা প্রয়োজনে এই আমামা দেয়াটা অথবা তাদের এই যে পাগড়ি দেয়া, শিরস্ত্রাণ দেয়া, এটাকে তারা অপমানজনক মনে করতেন। এই জন্য তারা বলতেন গোত্রের প্রয়োজনে আমি আমার শির দিব, তারপর আমি আমার গোত্রের সম্মান কখনো আমি বর্জন করবো না, গোত্রের সম্মান কখনো হারাতে দিব না। এই জন্য গোত্রের প্রতি তাদের সীমাহীন আনুগত্য ছিল। এবং গোত্রের অভ্যন্তরীণ যদি কেউ কাউকে হত্যা করতেন, তাহলে তারা কেউ হত্যাকারীকে পছন্দ করতেন না এবং তাকে বিন্দুমাত্র তাকে সাহায্য করতেন না। কিন্তু অন্য গোত্র দ্বারা যদি তারা আক্রান্ত হয়, তাদের গোত্রের কেউ যদি আক্রান্ত হয়, তাহলে তাকে রক্ষা করার জন্য, প্রতিশোধ গ্রহণ করার জন্য পুরো গোত্র ওই গোত্রের বিরুদ্ধে তারা যুদ্ধে লিপ্ত হতো এবং সেই যুদ্ধগুলা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এবং যুগ যুগ ধরে সেগুলা চলতে থাকতো। এই আরব দেশের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য ছিল যে আরব দেশের যদিও 3 দিক সাগর দ্বারা পরিবেষ্টিত, কিন্তু এটার অভ্যন্তরে চলাচলের বা সহজ এবং পরিচিত কোনো পথ না থাকার কারণে দীর্ঘদিন পর্যন্ত আরববাসীরা তারা বৈদেশিক আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করতে সমর্থ হয়েছে। এবং তাদের সেখানে এই যে পথ না থাকা, পরিচিত পথ না থাকা একটা বিষয়, আরেকটা হচ্ছে তাদের মধ্যে খাদ্য এবং পানির অভাব। এই খাদ্য, পানীয় এবং সুনির্দিষ্ট পথের অভাবে দীর্ঘদিন পর্যন্ত কোনো বৈদেশিক শক্তি আরবদের উপর আক্রমণ করতে পারেনি, তাদেরকে পদায়িত করতে পারেনি। এভাবে তারা দীর্ঘদিন পর্যন্ত বৈদেশিক আক্রমণ থেকে নিজেদেরকে নিরাপদ রেখেছে। আরব জাতির আরেকটি অন্যতম, প্রাক ইসলামী আরবের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য তাদের মধ্যে কাব্যপ্রীতি। কাব্য মানে হচ্ছে কবিতা।
তারা নিজেদের জীবনের সুখ দুঃখ আনন্দ বেদনা বীরত্ব সবকিছু তারা কবিতার মাধ্যমে প্রকাশ করত প্রকাশ করার জন্য তারা চেষ্টা করতেন প্রকাশ করতেন। এবং তাদের মধ্যে এই কাব্য যে তাদের মধ্যে যে কাব্য প্রতিভা, সেই কাব্য প্রতিভাকে কেন্দ্র করে তারা প্রতি বছর যে মক্কাতে যে হজ হতো, হজ উপলক্ষে মক্কার অদূরে তারা ওকাজ নামক স্থানে সেখানে প্রতি বছর একটা মেলা তারা সেখানে অনুষ্ঠিত করতেন। সেই মেলার নাম হচ্ছে ওকাজ মেলা, এবং সেই মেলাতে তারা তাদের কবিতা রচনার প্রতিযোগিতার আয়োজন করতেন, এবং সেই কবিতা রচনায় যিনি প্রথম হতেন তাকে পুরস্কৃত করা হতো। এভাবে তারা তাদের জীবনের একটি অনুষঙ্গ হিসেবে এবং তাদের এই যে কাব্যপ্রীতি, সেই কাব্যপ্রীতিটা সেখানে তারা গ্রহণ করে নিয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আমরা এই ক্লাসের মাধ্যমে আমরা প্রাক ইসলামী আরবের মোটামুটি সামগ্রিক যে অবস্থা, সেই সামগ্রিক অবস্থা নিয়ে আমরা আলোচনা করেছি। আগামী ক্লাস থেকে আমরা আমাদের প্রথম অধ্যায়ের অন্তর্ভুক্ত যে সকল সভ্যতা, পৃথিবীতে নানা ধরনের সভ্যতা গড়ে উঠেছে, আমাদের পাঠ্য অন্তর্ভুক্ত যে সভ্যতার ইতিহাসগুলো, সেই সভ্যতার ইতিহাসগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের দ্রুত যে নির্বাচিত পাঠ্য বই, সেই পাঠ্য বই সংগ্রহ করে তোমরা তোমাদের অধ্যয়ন চালিয়ে যাও। তো তোমাদেরকে আবারও আগামী দিনে অনলাইন ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।